আমি আর্ট কলেজ থেকে পাস করেছি আর ডিরেকশনে ঢুকেছি। আমাকে যার জন্য কী হচ্ছে, রাজা মিত্র নয়নতারা করার পরে নয়নতারা মানে খুবই যোগ্যতার সঙ্গেই করেছিলাম, পারলে দেখে নেবেন, প্রশংসাও পেয়েছিল আমার সমালোচনাতে। কিন্তু তারপরে তো আমাকে চেনে না, আমার কাজ বেড়ে গেছে। নমস্কার, আজকে আমাদের মধ্যে পেয়েছি সমীর কুণ্ডু স্যারকে। উনি শুধুমাত্র একজন ভারতবর্ষের চিত্রশিল্পী না, উনি একজন বিখ্যাত আর্ট ডিরেক্টরও, যিনি পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ তথা হলিউডেও কাজ করেছেন। আসুন আজকে আমরা ওনার সাথে কিছুটা সময় কাটাই। নমস্কার, আমি সমীর কুণ্ডু। আমি এখন নিয়মিত ছবি আঁকি। আমার পরিচয়, আমি একজন ছবি আঁকিয়ে। আমি নিজেকে চিত্রশিল্পী বলি না, আমি ছবি আঁকিই বলি। কারণ শিল্পী হতে গেলে তার অনেক কিছু দরকার, সেটা আমি হতে পেরেছি না আমি জানি না, সেটা দর্শক বলবে, মানুষ বলবে। তবে আমি আমার অতীতে একটু আগে যাই। আমার এই জায়গায় পৌঁছানোর জন্য যে আমার জার্নি, সেটা কিভাবে শুরু হয়েছিল সেটা বলি। ছোটোবেলা থেকেই আমি শিল্প অনুরাগী ছিলাম। শিল্পী হইতে কেউ জন্মায় না, শিল্পবোধ নিয়ে সে হয়তো থাকে, শিল্পীর বোধ হয়তো থাকে। সেই বোধশক্তি ছিল বলেই আমি এই শিশুবেলা থেকেই, মানে ছোটোবেলা থেকেই, কৈশোর বয়স থেকেই আমি পড়াশোনার মাঝে মধ্যেই আমি এদিক সেদিক বেরিয়ে পড়তাম। এই বাড়ির ধারে কাছে গ্রাম্য অঞ্চলের, আমি গ্রাম্য অঞ্চলেই বড় হয়েছি, তখন আমাদের এইসব অঞ্চল গ্রাম্যতাই ছিল। সেখানে পথ ঘাট, গাছপালা, রাস্তাঘাট, এগুলো দেখতে খুব ভালো লাগতো এবং এগুলো দেখতাম, ছবিতে আঁকিবুকি করার চেষ্টা করতাম কাগজ কলমের মাধ্যমে। তারপরে বুঝলাম যে আমি বোধহয় এই জগৎই আমার সবচেয়ে শ্রেষ্ঠ জগৎ হবে। তা আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে পড়াশোনার খাতায়, অঙ্ক খাতায়, পড়াশোনার সমস্ত জিনিসপত্রে আমি ছবি এঁকে ফেলতাম। সেই সুবাদে আমি প্রাইমারি স্কুলে শিক্ষকের কাছে মারও খেয়েছি। অঙ্ক খাতায় ছবি এঁকে ফেলেছি, সে কেন ছবি এঁকেছো, অঙ্ক খাতায় দেখে ছবি আঁকার খাতা, তার জন্য মারও খেয়েছি। কিন্তু ছবি আঁকা চালিয়ে গেছি। তারপরে আস্তে আস্তে পড়াশুনো বাড়ছে, পাশাপাশি ছবি আঁকা কিন্তু চলছে। ভুল আঁকছি কি শুদ্ধ আঁকছি জানি না, হ্যাঁ ছবি আঁকছি, আমার মতন করে আমি ছবি আঁকছি, লাইন টানছি, রং জোগাড় করছি, রং কিনতে পারছি না, রং বিভিন্ন এই বাড়িতে জামা কাপড়ের নীল দেওয়া, সেই নীল, ওই মাটির হাড়ি ভাঙা সেই দিয়ে, মানে ওই চারা বলতো, সেই চারা দিয়ে ঘষে ঘষে রং বার করা, পুঁই মেটুলি দিয়ে লাল রং বার করা, এইসব করে ছবি এঁকেছি। আঁকার পরে আস্তে আস্তে যখন বড় হয়েছি, একটা মানে পাস দিয়েছি। একটা পাস দিতে হয় এই জন্য যে একটা পাস না করলে আর্ট কলেজে ভর্তি হওয়া যায় না। তখন বাইরের জগৎটা আমি ঠিকঠাক জানি না। তা আমার যারা মানে হিতাকাঙ্ক্ষী বা পাড়ার বড়রা বা যারা জানে এইসব ব্যাপারে, তারা আমাকে সৎ উপদেশ দিল যে তুই ছবি আঁকিস, চল এই কম্পিটিশনে নিয়ে যাই। কম্পিটিশনে গেছি, দেখছি সব রং আঁকার প্রচুর সরঞ্জাম, আমার কাছে কিছুই নেই। তাও আমি সেখানে প্রতিযোগিতায় ওদের সঙ্গে ছবি এঁকে আমি পুরস্কার অর্জন করেছি। আমার আবেগ দিয়ে, আমার ভাষা দিয়ে, আমার ভাব দিয়ে আমি ছবি এঁকেছি। তারপরে আস্তে আস্তে তারাই আমাকে বললো, আমার হিতাকাঙ্ক্ষী যারা আমার পাড়ার দাদারা বললো যে তুই জানিস ছবি আঁকার জন্য পড়াশোনার কলেজ আছে। তারা আমাকে উপদেশ দিল। আমি সেই কলেজগুলোতে গেলাম, দেখলাম কিভাবে ভর্তি হতে হয়, তার আগে কীভাবে চর্চা করতে হয়, চান্স পেতে গেলে সেইগুলো শুরু করলাম। করতে করতে পড়াশোনার ফাঁকে ফাঁকে সেইগুলো শুরু হলো। তারপরে এই লড়াই করার পরে আমি কলেজে চান্স পেলাম, আর্ট কলেজে চান্স পেলাম।
আমার শুরু হলো ছবি আঁকার, মানে কি বলবো, প্রকৃত জায়গার খুঁজে পেলাম আর কি। গভর্নমেন্ট আর্ট কলেজে আপনি? না, আমি গভর্নমেন্ট আর্ট কলেজে 2 বছর পড়েছিলাম। তারপরে আমার পারিবারিক কারণে আমাকে ছাড়তে হয়। ছেড়ে দেওয়ার পরে আমি ইন্ডিয়ান আর্ট কলেজে যাই 2 বছর বাদ দিয়ে, এবং সেখানে আমি প্রচুর নাম করা, আমি বিজন চৌধুরীকে পেয়েছি, 30 চন্দ্রকে পেয়েছি, বিশ্বনাথ মুখার্জিকে পেয়েছি, যারা নাকি বড় বড় শিল্পী। বিশেষ করে বিজন চৌধুরী তো আমার ছবি দেখে একদিন এক্সিবিশনে সে তার হাতে আমি সেই ছবিটা ঘোষণা করলেন, সেই ঘোষণা করলেন এই ছবিটা অ্যাওয়ার্ড পাই, এই ছবিটা যেন অ্যাওয়ার্ড পায়। হ্যাঁ, এইভাবে সব শিল্পীদের সঙ্গে পরিচয় হলো, কাজ করছি, প্রচুর বন্ধুবান্ধব এর ভাব বিনিময়, অঙ্কন বিনিময়, কীভাবে কী করতে হয়। আর্ট কলেজে পড়ার সুবিধা হচ্ছে এটাই যে অনেকেই ঘরে বসে ছবি আঁকে, কিন্তু সেই ছবি আঁকার সঙ্গে আর্ট কলেজে যারা পড়ে সেই ছবি আঁকার পার্থক্য এখানেই যে অনেকগুলো শিল্পী বা শিল্প অনুরাগী বা শিল্পী বন্ধুদের সঙ্গে মত বিনিময় হয়, তর্ক বিতর্ক হয়, তাতে শিক্ষাটা অনেক সমৃদ্ধ হয়। হ্যাঁ, সেটা কিন্তু যে ঘরে বসে ছবি আঁকে, সেলফ পার্ট যে বলে আঁকে, তারা কিন্তু সেই জায়গাটা পায় না। সেই জায়গাটা না পেলে কোথাও একটা ফাঁক থেকে যায়। এই জন্যই আমরা বলি যে আর্ট কলেজে পড়লে তার সুবিধাটা কী। এবং তারপরে শিক্ষকদের গাইডেন্স তো আছেই, তারা যেভাবে আমাদের গাইডেন্স দেয়, যেভাবে ছবি আঁকা শেখায়, কী করে শুরু করতে হয়, তারপর কী ধাপে ধাপে এগোতে হয়, স্টিল লাইফ, ফলিয়েজ, লাইফ ড্রয়িং, কম্পোজিশন, তারপর ড্রয়িং, পেন্সিল ড্রয়িং, তারপরে গ্রাফিক্সের যে লিনো কার্ড, প্রথম ধাপ যেটা গ্রাফিক্সের সেই লিনো কার্ড, এইগুলো কিন্তু শিক্ষকরাই শেখায়। স্যার, এখনকার দিনে আমরা যে অ্যাপ্লাইড আর্টের ব্যাপারটা বলি, বিভিন্ন আমরা প্রদর্শনীতে যাই, ইন্ডিয়ান আর্ট কলেজেও যাই, গভর্নমেন্ট আর্ট কলেজেও যাই, কমার্শিয়াল যে পেন্টিংটা, মানে অ্যাপ্লাইড যে পেন্টিংয়ের ব্যাপারটা, নিশ্চয়ই আপনাদের সময়তেও ছিল ব্যাপারটা? অবশ্যই ছিল, এবং সেখানে আমরা দেখতাম যে প্রায় আমরা যখন অ্যাডমিশন নিই, অ্যাডমিশনের পরে 2 বছর, তখন 5 বছরে কোর্স ছিল। এখন যখন 4 বছর হয়ে গেছে, তখন 5 বছরের কোর্স ছিল। 2 বছর ছিল প্রিপারেটরি কোর্স। সেখানে সব করতে হতো, ফাইন আর্টস, স্টাডি কাজ, কমার্শিয়াল, স্কাল্পচার, সবই করতে হতো 2 বছরে। 2 বছরের পর থেকে ভাগ কে ফাইন আর্টসে যাবে, কে কমার্স মানে অ্যাপ্লাইড আর্টে যাবে, কে স্কাল্পচারে যাবে। সুতরাং আর কমার্শিয়াল তো থাকতেই হবে। বিজ্ঞাপনের জগতে এখন যেমন বিজ্ঞাপনটা অনেক মানে কী বলবো, মানে ছড়িয়ে গেছে, বিভিন্ন মাধ্যম এসে গেছে। তখন তো বিজ্ঞাপন মানেই হচ্ছে পোস্টার, কী বলবো, রিফ্লেক্ট, এইগুলো দিয়ে আমরা আর্টিস্টরা বেশি কাজ করতো। ইলাস্ট্রেশন, তারপরে ম্যাগাজিন কভার, এইগুলোতেই তখন ডিমান্ড ছিল, এখনো ডিমান্ড আছে, তার প্রক্রিয়া পাল্টেছে, সেই জন্য তার শিক্ষার ধরনও পাল্টেছে। তারপরে এইগুলো করতে করতে আমার ভর্তিও করেছি, কিছু নিদর্শন আছে। আমি কলেজে শিখেছি বলে এগুলো করতে পেরেছি, পরে ভবিষ্যতে কলেজ লাইফেও এগুলো শিখেছি, এগুলোও করেছি। তারপরে আস্তে আস্তে স্যার একটু বলছি, আপনার বাবাও তো মূর্তি করতেন, তো বাবা কি করতেন? বাবা সেভাবে কোনো কলেজে পড়েনি, পোশাকের শিক্ষা অর্জন করেনি। সে নিজের মনে বানাতেন, কিছু ছবিও টানতেন, আমি দেখতাম। আমি বাবার কনিষ্ঠতম সন্তান, বাবা মায়ের কিছুটা পেয়েছেন বাবার ইয়েটা, তখন দেখতাম যে আমি সবচেয়ে বেশি বেশি মায়ের থেকে। আমার মা সূচি শিল্পে একদম দক্ষ ছিল। এত ভালো কাঁথা সেলাই করতেন। কাঁথা সেলাই মানে বাচ্চাদের কাঁথা, বড় বড় কাঁথা এবং নকশা, যেই কাঁথা নকশি কাঁথা, যেই কাঁথা এখন নিয়ে মানুষ ব্যবহার করে, কাঁথা যে শাড়ি, কাঁথা কত কাঁথা যে এখন বিখ্যাত, সেইটা উনি আমার কাছে আছে 2-1 কপি এখনো। আমরা গায়ে দিয়ে ঘুমোতাম, সেই কাঁথা নকশা করা কাঁথা, এবং সুন্দর ভালো আলপনা দিতেন। হ্যাঁ, এবং যে কোনো কাজ পরিপাটির সঙ্গে করতেন, তার একটা শিল্পবোধ ছিল। সেই শিল্পবোধ না থাকলেও আমি পেতাম না, সেই জিনটা একটা ব্যাপার, সেই জিনটাই আমি পেয়েছি। বাবার তো কিছুটা ছিল, কিন্তু মার মধ্যে সাংঘাতিক শিল্পবোধ ছিল। হ্যাঁ, কীভাবে শাড়িটা সুন্দর করে করতে হবে, কীভাবে ভাতের ছাড়াটা সামনে দিতে হবে, এই পরিপাটি ব্যাপারগুলো, এগুলো শিল্পবোধ। ঘরে আমি কোন বিছনার চাদরটা পাতলে
কোন পর্দাটা লাগাবো, এটা তো শিল্প বলছি। সেটা ছবি আঁকতে যেমন তৈরি হয়, অনেকের নিজের থেকেই বোধটা আসে, সেটা আমার মা বলতেছিল, যার জন্যই সেখান থেকে আমি পেয়েছি আমার মনে। তারপরে যাই হোক, আর্ট কলেজ পাস করলাম। আর্ট কলেজ পাস করলাম। তখন এই আর্ট কলেজ থেকে পাস করার পরই একটা গ্যাপ তৈরি, কী করবো, ছবি আঁকবো নাকি ছবি আঁকার জগতে চাকরি খুঁজবো। চাকরি পাওয়া তো খুব মুশকিল। এখন তো অ্যাপ্লাইড আর্ট নিয়ে যারা পাস করে তারা পত্র পত্রিকায়, খবরের কাগজে, এজেন্সিতে চাকরি পেয়ে যায়, কিন্তু আমাদের নিয়ে থাকা মুশকিল। পেন্টিং, আপনি পেন্টিংয়ে ছিলেন? পেন্টিংয়ে ছিলাম, আমি ফাইন আর্টসে ছিলাম। তা সত্ত্বেও আমি আর্ট কলেজে পড়তে পড়তে, আমি যখন ফিফথ ইয়ারে পড়ি, ফিফথ ইয়ারে আমি ঘোড়া পত্রিকাটা পত্রিকা ছিল, যেটা এখন আনন্দলোক, তার ঘরে ঘরে ঘোড়া থাকতে হবে। এটা বিনোদন করতে। আনন্দলোকের আগে নাম ছিল এইটা? না না, আনন্দলোক তো আনন্দ পাবলিশারের। ঘোড়া পত্রিকা ছিল বিনোদন পত্রিকা, মানে ইকুইভ্যালেন্ট টু আনন্দ। সেটা ইলাস্ট্রেটর হচ্ছিলাম। আমি অনেকগুলো ইলাস্ট্রেশন করেছি, আমার কাছে সেই বইগুলো আছে। ওই করতাম, আর টিউশন করতাম। এই করতে করতে, টিউশন করতে করতে এইসব, তার মধ্যে ছবি এঁকেছি। ছবি এঁকে একটা প্রদর্শনী করে ফেলেছি, একা নয়, একেবারে সমর্থ নেই। একাডেমি অফ ফাইন আর্টসের আমরা 5 জন বন্ধু মিলে, আমার ক্লাসের 4 জন, একজন জুনিয়র মিলে আমরা প্রদর্শনী, ফিফথ ইয়ারে যখন পড়ি তখন প্রদর্শনী করছি। সেরকম সময় প্রদর্শনী যখন করছি, আমি একজন শিল্পীর কথা বলবো। একজন শিল্পী, বিখ্যাত শিল্পী এবং বলিষ্ঠতম শিল্পী আমার কাছে, আমি ওনাকে খুব শ্রদ্ধা করি, প্রকাশ কর্মকার। প্রকাশ কর্মকার উনি প্রদর্শনীটা দেখতে এসেছি। তা আমি মহাভারতের একটা অনেকগুলো 5টা ছবি এঁকেছিলাম। হ্যাঁ, ওই সময় ওই প্রদর্শনীতে 5টা ছবি আমি দিয়েছি, সবই 4 ফুট বাই 5 ফুট এবং অয়েলে করা। তখন অ্যাক্রিলিক চালু হয়, সেইভাবে চালু হয়নি, মানুষ ব্যবহার করতেন। এখন তো অ্যাক্রিলিকের প্রচুর। তখন মেইনলি শিল্পীরা কি ধরনের মিডিয়ামটা বেশি ইউজ করে? অয়েলটাই বেশি, অয়েল, পেন্সিল, এইটাই বেশি ব্যবহার করতো। তা তখন প্যাস্টেল সবাই ঢুকছে। প্যাস্টেল বলছি, সরি, অ্যাক্রিলিক কালার। আমি অয়েলটা যখন অয়েলেই করছি, অয়েলে আমি 5টা ছবি করেছি। তার মধ্যে একটা সাবজেক্ট আছে দ্রৌপদীর বস্ত্র, হ্যাঁ, আর একটা আছে বিশ্ব সরসজ্জায়। আমি অন্যভাবে দেখিয়েছি। তো বিশ্বের ছবিটা, দ্রৌপদী বস্ত্র 4 ফুট বাই 5 ফুট এখনো আমার আছে, নিচে আছে, সময় দেখাবো। নিচে আর 4 ফুট বাই 5 ফুট ছবিটা আমি সামনে দাঁড়িয়ে করেছি। দাঁড়িয়ে করে বলছি এই ছবিটা কে এঁকেছে। তা আমাকে যথারীতি বন্ধুরা বললো যে আমাদের বন্ধু এঁকেছে। উনি বললেন হ্যাঁ স্যার বলুন। আমি তাদেরকে প্রণাম করলাম। আমি জানি উনি প্রকাশ কর্মকার, উনি তখন মধ্যবাবু। তখন আমি বলছি এটা 86 হবে। তারপরে বললে আমি ছবিটা দেখবেন, আমি যাওয়ার সময় দেখাবো। আমি গান দেখাচ্ছি, দেখি দ্রৌপদীর বস্ত্র হবে। সেই বস্ত্রায়নে আমি দেখাচ্ছি একটা মঞ্চে, যেমন ওর বস্ত্রায়ন হচ্ছে, দ্রৌপদী পাশে গান্ধারীকে আমি রূপ দেখিয়েছি। গান্ধারী তখন রাজমাতা, হ্যাঁ, শতপুত্রের জননী, ধৃতরাষ্ট্রের যারা, তাকে আমি রূপ দেখিয়েছি। তার শতপুত্র ওখানে রয়েছে। তখন বলছি তোমার তো অত্যাধিক সাহস, তুমি সেকে গান্ধারীকে নখ দেখিয়ে শুধু চোখটা বেঁধে দিয়েছি, ওই গান্ধারী বয়ে যাচ্ছে। আমি তখন ব্যাখ্যা দিলাম কেন দিচ্ছি। ব্যাখ্যা দেওয়ার পরে উনি আমার ঠিকঠাক থাকতে বললেন, যেমন তুমি কম্পোজিশন করবে তেমন ভেবেছো, হ্যাঁ, তোমার সাহস আছে, লেগে থাকো। এই বাক্যটা শোনার পরেই আমি কিন্তু অনেক ইন্সপায়ার হয়েছিলাম, অনুপ্রাণিত হয়ে আমি কিন্তু আমি ছবি আঁকবো। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করলাম, মানে ছবি তো আপনি আঁকতেনি, হ্যাঁ, কিন্তু পেন্টিংই থাকবে, ছবি চালিয়ে যাবো, মানে পেন্টিংই থাকবে, মানে কমার্শিয়ালে যাবে না। ছবি আমি আঁকতামই, কিন্তু ছবি তখনও দোদুল্যমান অবস্থায় ছিল। ওই সময় যা হয় যে না, আমি ছবি আঁকবো। ওই ওনার কথা বলতে আমি অনুপ্রাণিত। তখন ছবি আঁকছি। এরপরে সময় হয়েছে একক করবো। এই সময় হঠাৎ একজন অনাত্মীয় আমার বাড়িতে হঠাৎ এসে বললো, আমাদের না একটা তখন একমাত্র দূরদর্শন হচ্ছে ক্যাবেল,
আর কোনো চ্যানেল ছিল আমাদের না একটা দূরদর্শনের সিরিয়াল চলছে ১ এপিসোডে, মানে এক একদিন সপ্তাহে একদিন করে একটা করে এপিসোড, 13টা এপিসোডের গল্প। তখন তো খুব রিস্ক ছিল, এখন তো অনেক হয়ে গেছে, অনেক চ্যানেল হয়ে গেছে, নতুন দূরদর্শনই দেখ। তখন তো মনে সাদা কালো, আপনি যে সময় কত সাদা কালো ছিল, পঙ্কজ সাহা ছিলেন তখন। পঙ্কজ সাহা দূরদর্শনের চাকরি, হ্যাঁ আমরা দূরদর্শনের চ্যানেলের জন্য কাজটা হচ্ছে, বিখ্যাত এসে করছেন। রঙিন কাজ শুরু হয়ে গেছে, কিন্তু দূরদর্শনে ওইটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করছে। তো আমাকে বললো যে তুই আমাদের একটা, আমাদের যে ডিরেকশন করতো সে হঠাৎ পালিয়ে গেছে, তুই কি আমাদের একটা ছবি, একটা এপিসোড, একটা জন্য একটা গল্প, তুই কি আমাকে করে দিবি, আমাদের ডিরেকশনটা করে দিবি? আমি বললাম যে আমি তো ডিরেকশন কেউ জানি না, ছবি আছে, চল বুঝিয়ে দেবো। আমাকে ডিরেক্টর বাড়িতে নিয়ে গেল, হিন্দুস্তান পার্কে ডিরেক্টর বাড়ি নিয়ে গেলাম। ডিরেক্টর ওরা বাড়ির লোক, সে বিখ্যাত ক্যামেরাম্যান রণজিৎ রায়, সে বিনাল সেখানে ক্যামেরাম্যান এখন আছেন, উনি উপরে ছিল, খুব দক্ষ করে সে ডিরেকশন দিচ্ছে। আমাকে বললো যে আমাদের একটা গল্প আছে, আপনাদের সেটটা তাকে বাড়ি দিয়ে দেওয়া হবে, আপনি আমাকে এই ভাবনায় সেটটা সাজিয়ে দেবেন। তারপরে আমি সেটটা, আমাকে একটা বাড়ি দেওয়া হলো পশ্চিমঘাট অঞ্চলে, 3 রুম ফ্ল্যাট। আমি সেখানে ওই গল্প অনুযায়ী, গল্পের স্ট্যাটাস অনুযায়ী আমি সেই বাড়িটাকে মধ্যবিত্ত একটা স্ট্যাটাস আমি সাজিয়ে দিলাম। সাজিয়ে দিতে হবে, শুটিং শুরু হয়ে গেছে। এবার শুটিং শুরু হয়ে যাওয়ার পরে আমি তো নিয়মকানুন কিছু জানি না, শুটিং শুরু হয়েছে। এবার প্রথম শটের পরেই সবাই কী করে, ওকে হয়ে গেলে হাত থেকে যায়, ওকে ওকে শট। আমি শুধু হাত থেকে দিই আর বলেছি যে শটটা ওকে হয়, এইটাই আমার ব্যাস। এই মায়ের তো সেই মাস টেকনিশিয়ানরা বাবু যত বলে পরিতোষ বলে তার শতগুণ। আমি তাই তুই কেন এইসব বলতে গেলি, হ্যাঁ শত আমি সবাই ওকে বলে দিচ্ছি, ক্যামেরাম্যান ডিরেক্টর সাউন্ড ওপর সবাইকে বলেছি, আমি ওকে হয়নি। তখন করেছি, তখন সাউন্ডই করছি যে এরা সব বিখ্যাত, তখন দূরদর্শন রয়েছে তো, ওই সব লোকগুলো এই ইউনিটে রয়েছে, তারা সব দূরদর্শন তৈরি করেছে, সব ভিডিও জগতের দিক পারল। সত্যেন্দ্র গামন্তী, রণজিৎ রায়, শঙ্কর বা এইসব লোকজন, অভিজিৎ দাসগুপ্ত, এরা সব রয়েছে। আমি তখনই সাউন্ডে বলছি, ওখানে বারবার বলছি দেখি না কী বলছে। তারপরে উনি ইয়ান করলেন, শর্ট করলেন, শর্ট করার পরে আমি 2টা টাকা আমার দেখলাম ঘুরেছে, তখন 10:30 টাকা। হ্যাঁ, আমাদের ঘটনাটা ওই সময় যে শ্যুটটা হচ্ছিল সেই ঘটনাটা হচ্ছে 4:30। হ্যাঁ, আমি তো স্ক্রিপ্টটা ভালো করে পড়েছি। আমি বললাম যে ঘটনাটা বিকেলে বন্ধুর বাড়িতে, বন্ধু চাকরিতে এসছে, কারখানা লকাও, ওয়াইফ গেছে চাকরি করে, এই বাড়িতে এসছে, তার ছেলে হস্টেলে মানে বোর্ডিংয়ে থাকে, সেটা যে সেটটা সাজানো হয়েছে। আর বন্ধুর বাড়িতে বন্ধু চাকরি করছে, কলিগের বাড়িতে চাকরি এসছে। তাহলে বলছি 4:30 বাজে, 10:30 বাজে। আবার গল্প তো এখানকার ঘটনা তো 4:30। হ্যাঁ, চুপ হয়ে গিয়ে আবার ঘড়ির কাটা ঠিক করে আবার শট হয়, শুটিং চলছে। আমি আর ওই ধারে কাছে আমি বেরিয়ে গেছি, দুপুরে খেতেও আসিনি। হ্যাঁ, আশেপাশে ঘুরে বেড়াচ্ছি, আমি যাবো না। এসব আমার যেন মুখটা এমন লাগছে, কারণ আমি ছবি আঁকার লোক। হ্যাঁ, ততক্ষণ বাড়ি থেকে ছবি আঁকি। তারপরে যে করো শুটিং, ওই দিনের শুটিংয়ের শেষে তখন ডিরেক্টরের গাড়ি ছিল না, বাইক ছিল, সে বাইক নিয়ে দাঁড়িয়ে বললো, যে আমাকে নিয়ে গেছিল তাকে বললো যে উনি কোথায়, সোনুবাবু কোথায়, ওনাকে ডাকা। আমি সারাদিন তো দেখলাম না ওনাকে, আমার লোকজনরা সব ছিল। আমি গিয়ে দাঁড়ালাম, বললো সোনুবাবু আমাদের আরও 9টা গল্প আছে, আপনিই করবেন। না, আমি তো আসলে কিচ্ছু না, আপনার চোখ আছে, আপনার কান আছে, হ্যাঁ আপনার হবে, আপনি থাকবেন। সেই 9টাতে তো রইলাম। তারপরে আস্তে আস্তে ওইখান থেকে লোকজন জেনে গেছে, সমীকরণ বলে একজন আর ডিরেক্টর এসছে, তার ভালো কাজ করার ক্ষমতা আছে। তারপর আমিও দেখলাম টিভি পর্দায় বড় বড় করে
নাম শিল্প নির্দেশনা সমীর কুণ্ডু, সেটা ভালো লাগে, গ্ল্যামার ওয়ার্ল্ড, হ্যাঁ আমারও ভালো লাগলো। তারপরে এক এক করে তারপরে রাজা মিত্রের ছবি, আচ্ছা রাজা মিত্র ডেকে পাঠালো, এই মাধ্যমে খবর পেয়েছে উনি আর্ট কলেজের ছেলে, শিল্প বোর্ড আছে, আর রাজা নয়নতারা, রাজা মিত্র নয়নতারা, সেই নয়নতারা আমি আর্ট ডিরেকশন করি। তখন তো উনি প্রখ্যাত হ্যাঁ, দূরদর্শনে খুব নাম, দূরদর্শন না, উনি তখন একটি জীবন করে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, সেটাই রাজা বিশাল মিত্র। সেকেন্ড ছবি হচ্ছে নয়নতারা, সেই নয়নতারা আমি আর্ট ডিরেকশন করি। সেই যে শুরু, একের পর এক মানে বাণিজ্যিক ছবি, আমি বাণিজ্যিক ছবি বলবো না, ব্যাট্রেন গোল ফিল্মে বলি, যেগুলো খারাপ খারাপ, যেগুলো ভালো ভালো, হ্যাঁ সে খারাপ বাণিজ্যিক ছবিও ভালো হতে পারে, আবার যেটা আমরা বলি আর্ট ফিল্ম সেটাও ভালো হতে পারে, সেটাও পয়সা অর্জন করতে পারে। সুতরাং সব এক এক করে তখন পরপর ডিরেক্টরদের নাম বলছি আমি, এই রাজা মিত্র, রাজা সেন, ফসল প্রসাদ নাগ, বম্বের বাপ্পাদা মানে রবীন সেন, অশিস সেনের ছেলে, তারপরে ভবনাথ চক্রবর্তী, স্বপন সাহা, সুজিত গুরু, অপর্ণা সেন, হ্যাঁ বহু সব মোটামুটি টলিউডের সব বিখ্যাত পরিচালকদের কাজই আমি করেছি। টোটাল 125টা আমি সব পূর্ণগল্পের ছবি করেছি, টেলিফিল্ম বাদ দিয়ে। টেলিফিল্ম আছে প্রায় 150 থেকে 150-এর ওপরে। তারপরে পরবর্তীতে কৌশিক গাঙ্গুলি এলেন, তার দুটো ছবি করেছি, ওয়ারিশ আর শূন্যেব, ওয়ারিশের ছবি আমি অভিনয় করেছি। তারপরে এছাড়া তো স্যার আপনি হলিউডেও বলছি আমি, এরপরে বম্বে থেকে ডাক আসবে, আফতার ফিল্ম, সেলিম সাহেব বললেন আমার, উনি আগে বাংলা ছবি করলেন, অনুপ সেনগুপ্ত আমি পরিচয় করেছি। তারপরে হঠাৎ হিন্দি ছবি নিয়ে আসলেন মিট্টি বলে, সেটার কাজ আমাকে করতে হলো। তারপরে চেন্নাই থেকে ছবি এলো, দুখানা পরপর ছবি, আপাবিল মেসাই বলে একটা তামিল ছবি, ওটা বাংলায় বলে বাবার গোল, ওই ছবিটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। তারপরে এলো হলিউড থেকে ডাক, হলিউড থেকে টিম আসলো যে কলকাতায় শুটিং করবে, সাবজেক্টটা কলকাতায়, আমি পুরো টিমটাও হলিউডে, হলিউডের টিম, এটা বলছিলাম ডিরেকশন ছিলেন টু দ্য সিটি। হলিউডের ছবি করলাম, হলিউডের ছবি করতে গিয়ে দেখলাম যে কীভাবে নিখুঁতভাবে ছবি ডিরেকশন দিতে হয়, কীভাবে আর্ট ডিরেকশন করতে হয়, মানে আর্ট ডিরেকশনের মানে মাত্রাটা কোথায় ওরা ব্যবহার করে। একটা নোটবুক, সামান্য একটা নোটবুক, দুটো ছেলে মেয়ে, বাচ্চা ছেলে মেয়ে গার্বেজে যারা ময়লা করায়, গার্বেজ থেকে যারা কালেকশন করে, সেই তাদের একটা তারা নিয়ে বিক্রি করে একটা জায়গায়, সেই ভদ্রলোক যে একটা নোটবুক ব্যবহার করে, কত টাকার জিনিস নিলাম বিক্রম, সেই নোটবুকের যে ওয়েদার, সেই ওয়েদারিং দেখার জন্য ওরা দুটো লোক আমার সঙ্গে লেগে রয়েছে, যে ওয়েদারিং ঠিক আছে কিনা। আমি করে যাচ্ছি ওয়েদারিং, আমার সহকারী যে ছিল সেও করে যাচ্ছে, কিন্তু ওরা দেখে বললো যে হ্যাঁ এবার ওয়েদারিং ঠিক আছে। তারপরে কতটা যত্ন নিয়ে ওরা ছবি করে। এইটা স্যার আমি বলছি স্যার, এই পয়সার সাথে কি এটা রিলেটেড? কারণ আমি শুনেছি হলিউডের সিনেমায় প্রচুর পরিমাণ পয়সা ঢালা হয়, যে যাতে নিখুঁত ব্যাপারটা হয়। আমাদের এই দেশে অতটা পয়সা ঢালা হয় না বলে মনে হয়। এই নিখুঁতের ব্যাপারটা সব ক্ষেত্রে সত্যি, সব ক্ষেত্রে সত্যি। তাহলে সেটা যদি সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের টলিউড। টলিউডের কি পয়সা আছে, কিন্তু টলিউডে কিন্তু ভারতবর্ষের মধ্যে বারবার পুরস্কার নিয়ে আসে। আমি এটা উচ্চকণ্ঠে বলতে পারি, সেই 37 থেকে আরম্ভ করে এখনো কিন্তু আমাদের ডিরেক্টরেই বারবার পুরস্কার হয়, এবং এখান থেকে বড় বড় ডিরেক্টররা জন্ম নিয়েছে। আমি কাউকে ছোট করে বলছি না, বম্বে তো প্রচুর পয়সা, কিন্তু এই যে যত্ন নিয়ে এবং সিনেমার ভাষাটা যদি ঠিকঠাক করে করা যায়, তবে ছবি ভালো করা যায়। হলিউডের ব্যাপারটা কি, হলিউড তো ইন্টারন্যাশনাল মার্কেট, হ্যাঁ তাদের পয়সা প্রচুর আছে, তারা একটা শুটিং একদিনে যেটা হওয়ার কথা সেটা 3 দিন লাগাতে পারে, সেই পয়সার ক্ষমতা তাদের আছে, মানে বেস্ট আউটপুটটা পাওয়ার জন্য করতে পারে। কিন্তু আমাদের টলিউড তো তা পারবে না, প্রডিউসার পারমিট করবে না। কিন্তু সেই স্বল্প সময়ে স্বল্প সরঞ্জামে যে ছবি তারা উপহার দেয়, এথিক্স দিয়ে, সংবেদনশীলতা দিয়ে, তাদের ভাবনা দিয়ে, সেটা তো মানুষের ইতিহাস।
স্যার আপনি যখন আর্ট ডিরেকশনে আসলেন তখন তো আর্ট ডিরেকশন ফিল্ডে আপনি নতুন, আপনি আপনার পেইন্টিং এর যে শিল্পবোধ সেটা দিয়ে আপনি দেখছেন যে কিভাবে কি করা যায়, এইটা কিভাবে আপনি কাজ করতে করতেই শিখলেন নাকি অন্যান্য আর্ট ডিরেক্টরদের সাথে ভাব বিনিময় করে কিছুটা শিখলেন? না, এটা একটা খুব ভালো প্রশ্ন আমার কাছে, আমরা এড়িয়ে যেতাম না হলে। মুশকিল হচ্ছে আমাদের একটা পদ্ধতি আছে, আর ডিপার্টমেন্টের কাজ করার পদ্ধতি আছে, অবজারভার থাকতে হয়, দেখতে হয় সব ডিপার্টমেন্টে, শুধু আর্ট ডিপার্টমেন্টে ক্যামেরা তো আছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অবজারভার থাকে। কারণ ফিল্মটা এমন একটা টেকনিক্যাল ঝামেলা থাকে যেগুলো না শিখলে পারা যায়। আর্ট ডিরেকশনও তাই আছে, অবজারভার আছে, অবজারভার থেকে তারপরে অ্যাসিস্ট্যান্ট আর্ট ডিরেক্টর হয়, অ্যাসিস্ট্যান্ট আর্ট ডিরেক্টর হওয়ার পরে সে যখন বোঝে যে আমি পারবো তখন সে আর্ট ডিরেক্টরের নাম দেবে, তখন সে পার্টি করে আর্ট ডিরেকশন দেয়। আমি কোনোটাই না, আমি আর্ট কলেজ থেকে পাস করেছি, আর্ট ডিরেকশনে ঢুকেছি, আমাকে কেউ চেনে না। অ্যাসিস্ট্যান্ট থাকলে কি হয়, চিনে যায়, এর অ্যাসিস্ট্যান্ট ছিল, এর এখন আর্ট ডিরেক্টর করে। আমাকে যার জন্য কী হচ্ছে, রাজা মিত্র নয়নতারা করার পরে আমি নয়নতারা মানে খুবই যোগ্যতার সঙ্গেই করেছিলাম, পারলে দেখে নেবেন, প্রশংসাও পেয়েছিল আমার সমালোচনাতে। কিন্তু তারপরে কেউ আমাকে চেনে না, কাজ করে আমার কাজ বেড়ে গেছে। আমি শুধু স্টুডিওতে ঘুরে বেড়াতাম, কিন্তু কাউকে চিনিও, আমিও তো কাউকে চিনি না, কে কার্তিক বোস, কে সূর্য চ্যাটার্জি, কে অশোক বোস, হ্যাঁ তখন বৈষ্ণবগুপ্ত শেষ দিকে দেখায় দিল, হ্যাঁ কে প্রসাদ মিত্র, কিন্তু কাউকে চিনি না। কিন্তু আমি গিয়ে সেগুলো দেখতাম, কিন্তু তারপরে আমার ধারণা পেত আস্তে আস্তে। আর যেহেতু আমি একজন, আমার বোধ শক্তি আছে, আমি আর্ট কলেজ থেকে পাস করা, আমার কালার সেন্স আছে, আমার কম্পোজিশন সেন্স আছে, কিন্তু টেকনিক্যাল ব্যাপারটা আমি জানি, কিন্তু টেকনিশিয়ানরা সেই ব্যাপারে আমাদের মানে সহযোগিতা করত। তারপরে আমি আস্তে আস্তে বড় বড় ফিল্ম শুরু করলাম, এরপর একের পর এক ছবি বললাম, যে স্বনামধন্য ডিরেক্টরদের নাম বললাম, সেই বড় বড় সেট এখানে হায়দ্রাবাদে না হলো 20 থেকে 22 বার গেছি, কারণ ফিল্ম সিটিটাকে ব্যবহার করতে পারছি। নীতিশ রায় অসামান্য একটা ইন্ডাস্ট্রি করেছে, মানে ফিল্ম সিটি করেছে। এখন ব্যাপারটা কি, এখন একটাই মুশকিল, ওটা বহু ব্যবহৃত হয়ে গেছে, হ্যাঁ এখন সবাই চেনা হয়ে গেছে, চেনা হয়েছে। কিন্তু আমি ওই সময় যখন যেতাম, আমি প্রচুর ছবি ওখানে শুট করেছি, যেমন মিট্টি করেছি, টাইগার করেছি, তারপরে কী বলে প্রচুর সংঘর্ষ, কী ছবি, অনেক ছবি ওখানে করেছি, গেছি, মানে কিছু কিছু জায়গায় ব্যবহার করা হয়েছে, কিন্তু বড় বড় সেট এখানেই তৈরি হয়েছে। স্যার আপনার সময়, মানে আপনি যেরকম আর্ট ডিরেকশন করেছেন, আপনারও কারো কাজ সমকালীন আর্ট ডিরেক্টরদের কাজ থেকে খুব ভালো লেগেছে সেরকম? আমার সমসাময়িক আমি বলছি, আমার সমসাময়িক একটু, উনি আমার থেকে আর্ট কলেজের সিনিয়র, বয়সেও সিনিয়র, কিন্তু উনিও দেরিতে এসছেন লাইভে। কেউ হচ্ছে স্বনামধন্য গৌতম বোস বাটার আর্ট ডিরেক্টর ছিল, কমার্শিয়াল ছিল, তা উনি দেরিতে এসছেন। মানে আমি যখন ঢুকেছি উনি তার থেকে হয়তো 6-7 মাস আগে ঢুকেছেন, উনিও কারো সহকারী ছিলেন। তা ওনার কাজ আমার ভালো লাগতো। আর বলছে রূপচাঁদ কুণ্ডু, সে আমার সমস্যা নেই, রূপচাঁদ কুণ্ডুর কাজও ভালো লাগতো, তবে সে বেশি কাজ করেনি। আর ওইদিকে তো যারা আমার সিনিয়র ছিল, কার্তিক বোস, অশোক বোস, এদের কাজ আমার খুব ভালো লাগতো। এদের সহকারে আমি কারোই ছিলাম না, আমি নিজেই প্রথম থেকেই শিল্পনির্দেশনা করে আসছি, কিন্তু এদেরকে আমি মানে কি বলবো, এদের কাজ ভালো লাগতো, দেখতাম এদের কাজ, তারাও আমাকে খুব ভালোবাসতো। পরে যখন আমি আস্তে আস্তে আমার সম্বন্ধে জানলো, তারা আমাকে খুব স্নেহ করতেন, এবং পারলে আমার এমনও মনে আছে কার্তিক বোস তখন মানে প্রচুর কাজ, তার কিন্তু নাম করার ডিরেক্টর, সেই কার্তিক বোস কাজ করতে তুলতে পারছে না, এত কাজ কাউকে দেয়নি, অনেক ওনার সহকারীদেরও দেয়নি, ওই সময়কে কাজ আমাকে কাজ করেছে, এই কাজটা তুমি করবে, তুমি করো, কারণ নিজের কাজ তো অন্য কাউকে ভরসা পায় না দিতে। ঠিক এরকমভাবেই এতদিন চালিয়ে এসেছি। এখন আমি খুব একটা ইন্ডাস্ট্রিতে কাজকর্ম করি না। স্যার আগেকার দিনে যে আর্ট ডিরেকশন,
আর এখনকার সিনেমাগুলো তো আপনি দেখেন নিশ্চয়ই, তো কি পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন? এইটা তো পার্থক্য হচ্ছে প্রযুক্তিগত পার্থক্য। মানে আগে যেসব মেটেরিয়ালস পাওয়া যেত, যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হতো, সেগুলো আস্তে আস্তে উন্নত হচ্ছে। সেগুলো আমরা আর্ট ডিপার্টমেন্টেও অ্যাপ্লাই করছি। রং, বিশেষ করে রং, এক ধরনের রং ব্যবহার হতো, এই রং ছিল না। প্লাস্টিকের মানুষ ছিল না, প্লাস্টিক কালারই ছিল না, ডাস্ট কালার গুলে আঠা দিয়ে অ্যাডিসিভ দিয়ে সেট রং করা হতো। তারপরে কাপড়ের ওয়াল হতো, কাপড়ের ওয়াল এখনও হয়, এখন প্লাইয়ের ওয়ালও হয়। তারপরে এখন আবার একটা মজার জিনিস এসে এআই। হ্যাঁ, তবে এআই সম্বন্ধে আমার একটা বই বেরোচ্ছে, শিল্পী নির্দেশনা, চলচ্চিত্রের শিল্পী নির্দেশনার নাম দিয়ে একটা বই বেরোচ্ছে, আমাদের লেখা হয়ে গেছে, পিডিপিও হয়ে গেছে। আমার মেয়ে বললেন যে তুমি একটু তো এআই সম্বন্ধে বলতে হবে। হ্যাঁ, এআই সম্বন্ধে আমি এখানেই বলি, এআইটা কী হচ্ছে? এআই তো মানুষের তৈরি, এআই তো মানুষের একটা তৈরি করেছে। ঠিক, আমি কি সেট চাই এআই তৈরি করে দিচ্ছে। ডিরেক্টর এই বটম টিপছে, টিপে আমার একটা ড্রয়িং রুম লাগবে, ড্রয়িং কী কী থাকে এআই তৈরি করে দিচ্ছে। এখন শিল্প নির্দেশনার একটা স্ট্যাটাস আছে, মধ্যবিত্ত না উচ্চবিত্ত না নিম্নবিত্ত না গরিব না শরৎচন্দ্রের গল্প না রবীন্দ্রনাথের গল্প। হ্যাঁ, সেটাও এআইকে জানিয়ে দিল আমার রবীন্দ্রনাথের গল্প। তৎসত্ত্বেও গল্পের যে সংবেদনশীলতা, ফিক্স, সেটা কিন্তু এআই জানে না, সেটা এআই জানতে পারে না, সম্ভব না। এটা সম্পূর্ণ মানুষের মনে থাকে, লেখকের লেখায় থাকে, সেটা সম্ভব না। আমি কী দিয়ে সেটাকে আনব? মধ্যবিত্ত স্ট্যাটাসও কিন্তু অনেক রকম হয়। মধ্যবিত্ত কি ব্যবসায়ী মধ্যবিত্ত স্ট্যাটাস হয়, চাকরিজীবী স্ট্যাটাস হয়, মধ্যবিত্ত হয়, আবার চোরেরও স্ট্যাটাস হয়, ঠিক বাড়ি হয়, চিলিংবাজ সুদখোরেরও বাড়ি হয়। সেটা তো এআই জানে না। সেটা তো আমাকে আমার ভাবনা দিয়ে, আমার এথিক দিয়ে আমার সেই স্টেপটাকে সাজাতে হবে, তাহলে তো সেই শিল্পটা আসবে না। এআই সেটা কী করে করবে? সুতরাং এআই এর জায়গায় থাকুক, আমরা আমাদের জায়গায় থাকবো। সুতরাং এই প্রযুক্তির চেঞ্জ হওয়া সত্ত্বেও আমরা কিন্তু আমাদের কিন্তু দরকার, শিল্প নির্দেশনা কিন্তু দরকার। এখন একটা কথা চালু হয়েছে, কালকে আমার একজন সহকারী আমার বাড়িতে এসেছিল, আমার সঙ্গে সব অ্যাসিস্ট করতো। সে এসেছিল যে দাদা এখন তো এআই সব করে দিচ্ছে। তখন বললাম এআই কী করবে? এ বলে দেবে যে, যেটা আমি বলছি, একটা উদাহরণ দিচ্ছি, সত্যজিৎ রায় এআই এর বাবা ছিল। উনি ওনার আর্টিস্টটা ছিলেন বংশীচন্দ্র। উনি একজন স্বনামধন্য শিল্পী, আমি সত্যজিৎ রায়ের কথা বলছি। উনি যে আর্ট কলেজ থেকে কলাভবনের ছাত্র। তো সে একটা সেটের ড্রয়িং পুরো এঁকে, সোফা কী হবে, সোফার কালার কী হবে, সোফার ডিজাইন কী হবে, টেবিলটা কী হবে, সামনের সাইড টেবিলে কী টেবিল পাতা হবে, সেখানে কী ভাঁজ থাকবে, কী রঙের ভাঁজ থাকবে, পেনদানিতে কী পেন থাকবে, সমস্ত কিছু এঁকে রং করে দিত হাতে। কম্পিউটার ছিল, বংশীচন্দ্র গুপ্ত শর্ট ডিভিশনটা উনি এঁকেই করতেন। হ্যাঁ, সেটা তো ওনার কথা, শর্ট ডিভিশন আমি আর্ট ডিরেকশনের কথা বলছি। সেইটা উনি বংশীচন্দ্র গুপ্তকে দেখাতেন, উনি ওইটা দেখে দেখে এর সঙ্গে পার্থক্য। কিন্তু উনি যেটা করতেন ওনার সংবেদনশীলতা করতেন, গল্পের কী বলবো মূল ভাবটা, গল্পের অন্তর্নিহিত তাৎপর্য যেটা, সেটা উনি কিন্তু এখানে তার, সে তো জানে গল্পটা, তার ডিরেক্টরের ভাবনা আছে, সেই ভাবনাটা কিন্তু বুঝিয়ে দিই। তাহলে এই তো আমরা আগেই জানি। হ্যাঁ, আর এখনকার ডিরেক্টর সেটা করে না, সম্ভব না। ডিরেক্টর বলেই ডিরেক্টরিয়াল মিডিয়া, ডিরেক্টর ডিরেকশন দেবে, সব ডিপার্টমেন্টে তার নজর থাকবে, প্লাস জ্ঞান থাকবে যে হ্যাঁ এইটা ঠিক করেছে দেখে না, কিন্তু সে হাতে কিছু করবে না। কিন্তু সত্যিটাই করতে, সত্যিটা সত্যি। আপনার সাথে সত্যজিৎ রায়ের আমি দেখেছি, কিন্তু আমার সাথে আলাদা। আচ্ছা স্যার, পশ্চিমবঙ্গে ফিল্ম সিটি যেরকম হায়দ্রাবাদে রামোজি ফিল্ম সিটি আছে,
এবং সেটা বহুল ব্যবহৃত হয়েছে এবং অর্থকরীয় একটা বিশাল ব্যাপার আছে। এটা পশ্চিমবঙ্গে এরকম কি করার সম্ভাবনা আছে কিছু? আমার মনে হয় ফিল্ম সিটি ওই একই অবস্থা হবে। পশ্চিমবঙ্গ যদি ফিল্ম সিটি তৈরি হয়, অনেকটা জায়গা নিয়ে জায়গা হয়তো পাওয়া যাবে, সরকারও হয়তো সাহায্য করবে। এই যে নকল বাজার, নকল বাড়ি, নকল জেলখানা আমরা তৈরি করি সেটা ফিল্ম সিটিতে হয়। হায়দ্রাবাদে যেটা করেছে, নকল মানে আগে অরিজিনালি করেছে। আমরা সেটাকে শুটিং পারপাস ব্যবহার করি এবং যাতে শুটিং করতে পারি, শুটিংয়ের ব্যাপার তো অনেক শর্ত থাকে, করতে হয়, খুলতে হয়, উপরে লাইট টাকার ব্যবস্থা করতে হয়। সেভাবে যদি আমরা করিও, আমার মনে হয় না একদম হুবহু করে রাখাটা ঠিক হবে। তাহলে সে একঘেয়েমিটা এসে যাবে। আরে এই ছবি তো একই বাড়ি দেখেছি, একই জেলখানা দেখেছি। তার থেকে যদি, এটা আমার সাজেশন, যদি সরকার নেয় আমার, তার চেয়ে আমার মনে হয় ফ্লোর বেশি বেশি তৈরি করে রাখা এবং শুটিং করার যে ইকুইপমেন্টস, শিল্প নির্দেশনা কাজ করার জন্য যে জিনিসপত্র, ওয়াল, দরজা, ভ্যারাইটিসের দরজা, ভ্যারাইটিসের জানলা, ভ্যারাইটিস জিনিসপত্র সেট তৈরি করতে যেটা লাগে, প্ল্যাটফর্ম, এইগুলো যদি বেশি বেশি থাকে আর ফ্লোর যদি বেশি বেশি থাকে, তবে মনে হয় ইন্ডাস্ট্রি ওই ফিল্ম সিটি যেটা নকল জিনিস বানিয়ে রাখা, পার্মানেন্টলি বানিয়ে রাখা, যেটা ভাঙা যাবে না, তাহলে কিন্তু সেটা আমার মনে হয় খুব একটা কার্যকরী হবে। তার চেয়ে নতুন করে আমি তাহলে কি হবে, নতুন নতুন সেট দেওয়া যাবে। আমার মেটেরিয়াল যদি থাকে, আমার যদি জায়গা থাকে, তাহলে আমি অর্থের যোগান থাকে, নতুন নতুন সেট বানিয়ে আমি এক একজনের গল্প জায়গায় একটা সেট দেবো, যাতে একঘেয়েমি এসে যাবে, যেটা এসে গেছে হায়দ্রাবাদে। বম্বে কিন্তু সেটা করেনি। বম্বে ফিল্ম সিটি করেছে, কিন্তু ফিক্সড কিছু নেই, জায়গা আছে, মেকশিফট জায়গা আছে, তো তুমি তৈরি করো, এখানে তৈরি করো, ওখানে তৈরি করো, জায়গাটা নাও। হ্যাঁ, হায়দ্রাবাদ ওইখানে আমার মনে হয় ওই জায়গাটা ভুল। আমার মনে হয়, আমি হয়তো ভুলও বলতে পারি। স্যার আরেকটা কথা, উত্তম কুমার সম্বন্ধে শুনেছি উনি ইনডোরেই শুটিং করতে বেশি পছন্দ করতেন, আউটডোরে শুটিং করতে বেশি পছন্দ করতেন। এর কারণটা কি? তখনকার যে মানে অভিনেতারা বড় বড়, তারা কি এই প্রসেসেই চলতে বেশি ভালোবাসতেন? তার কারণ আছে, আমি বলছি, এটা আমি মূল্যায়ন করেছি। একদিন একটা এই সময় ঘটনা বলি, আমার শোনা, আমি তো দেখিনি। একদিন কালো কাছে মোড়া গাড়িতে করে উত্তম কুমার যাচ্ছে এনটিআর স্টুডিও, আর দেখছে পাশে একটা রিক্সা নিয়ে শুভেন্দু চ্যাটার্জি যাচ্ছে রিক্সা করে, একই গন্তব্যস্থল এক, NT1। যখন উনি গাড়ি নিয়ে পৌঁছেছে, গেট বন্ধ হয়ে গেছে, উনি রিক্সা নিয়ে পৌঁছেছে, ভিতরে ঢুকে গেছে, তখন উত্তম তার নির্দিষ্ট একটা মেকআপ করছিল, ওই মেকআপ করতে হচ্ছে। যেই ছবি হোক না কেন, মেকআপটা ওইটাই এখনো আছে, ওটা আটকাই হয়ে গেছে। NT1 ডেকে পাঠিয়েছে, শুভেন্দুকে ডাকো, তুমি যে এইভাবে রিক্সা করে আসছো, তোমাকে তো সবাই দেখছে, ওই যে শুভেন্দু চ্যাটার্জি পাচ্ছে, এবার পর্দায় কেউ দেখবে। আচ্ছা, হ্যাঁ, আগে কি ছিল, এন্টারটেনমেন্ট আর কিছু ছিল না, রেডিও, সিনেমা, ঠিক। এবং আমরা কি করতাম, আমিও কিছু খানিকটা পেয়েছি, যে তোমার পর্দায় মানে ওইখানেই থাকে বোধ হয়, ওই পর্দায় থাকে ছোটবেলা থেকে। হ্যাঁ, ওনার বাড়ি বোধ হয় ওইটাই বোধ হয় পুকুর আছে। ফুলের ছবিতে যখন ছোটবেলায় আমার এক ভাইপো এই পুকুর টুকুর দেখেছে, রবি বসে সন্ধ্যায় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, সে আমাকে বাড়িতে এসে বলছে ওই পুকুরটা কোথায় গেল, ওখানে কি পুকুর দেখলাম একটা। আচ্ছা, এইরকম যে ভাবনাটা, কল্পনার জগৎ, রূপলি পর্দা, সোনালি পর্দা, এই ব্যাপারটা কিন্তু তখন হারিয়ে যায়, রূপকথাটা হারিয়ে যায়, তখন এই গ্ল্যামার ওয়ার্ল্ডটা না নষ্ট হয়। এই যে এখন বাড়িতে বাড়িতে শুটিং, এত এক্সপোজ। হ্যাঁ, এখন প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখলে লোকে খুব একটা পাগল হয় না, হ্যাঁ, কিন্তু তোমাকে দেখলে লোকে পাগল হয়ে যেত। তখন যুগটাই তো ওরকম ছিল, ঠিক তাই না? উনি এক্সপোজ করতেন তখন। সুচিত্রা সেনকে তো মৃত্যুর আগের দিন মধ্যে করতে, একদম ঠিক, হ্যাঁ ঠিক, পর্দা ছাড়া, একদম ঠিক। ওই ব্যাপারটা উনি ধরে রেখেছিলেন, আমাকে শুধু পর্দাতেই দেখা যাবে, অন্য কোথাও এখন লোকে ভাবে আমি সুচিত্রা সেনকে দেখতে পেলাম, ঠিক, কাছ থেকে, ঠিক ঠিক। এই আক্ষেপটা কিন্তু এখনো মানুষের আছে, কিন্তু উত্তম তো ছিলই। আমি স্যার একটা বলছি, আমি একটা শুনেছি সুচিত্রা সেন যে বাড়িতে থাকতেন, সেই বাড়ির পাঁচিলের ওখানে একটা বড় গাছ ছিল, তো এক ভদ্রলোক ওই গাছ বেয়ে ওনার ঘরে ঢোকার চেষ্টা করেছিল, আচ্ছা, মানে সুচিত্রা সেনকে দেখার জন্য, কিন্তু সেটা সাকসেসফুল উনি হননি। চিন্তা করো, এই কারণেই হচ্ছে, মানে এরা এইসব বাইরে বাইরে শুরু করে
হারানো সুর, সুনতি মিত্র রাজ ডিরেক্টর ছিলেন, যে গাছের তলায় বসে যখন তুমি যে আমার গানটা গাইছে সুরটা সেই ও রমা রমা করে যাচ্ছে, সে ওই গাছটা বানানো, ব্যাকগ্রাউন্ডটা আঁকা, কেউ ধরতে পারেনি। আর ডিরেক্টর ছিলেন সুনতি মিত্র। সুতরাং এই তার ডিরেকশনের কাজ, এই তার ডিরেকশনের কাজ। তখন সবই ফ্লোরে হতো, না আমি বাড়িতে যাবো। এই মানে প্রথমত যেতেই চাইতেন না, মোটামুটি ফ্লোরই হতো। আর তখন সময়ও পাওয়া যেত সেট করার, সিরিয়ালের দৌরাত্ম ছিল না, অনেক দিন সময় দেওয়া হতো সেট বানানো, ধীরে সুস্থে বানানো হতো। রাজ দেখতো, রাজ দেখে তো সেট বানানো, কারণ তখন তার ওই মনিটরে দেখা যেত, রাজ দেখে হ্যাঁ সেট শুটিং ঠিক আছে তখন সেট বানানো। এখন রাখবে শুটিং শেষ, পরের দিন সেট ভেঙে যাবে, কারণ সিরিয়াল দাঁড়িয়ে আছে সেট বানাবে, বা পরের ছবিটা দাঁড়িয়ে আছে সেট বানাবে, এইসব ব্যাপারগুলো থাকে। স্যার এখন তো সেট ডিরেকশনে অনেক রিয়েলিজম এসছে, আগে যেরকম ধরুন ব্যাপারটা অতটা চেষ্টা করতেন আর্ট ডিরেক্টররা ব্যাপারটা রিয়েলিস্টিকের কাছাকাছি নিয়ে যেতে, এখন তো রিয়েলিজম অনেক এসে গেছে, কালার এসে গেছে, অনেক নতুন মেটেরিয়াল এসে গেছে, রিয়েলিস্টিকের কাছাকাছি নিয়ে যাচ্ছে। কিন্তু মূল কোন জায়গাটায় পার্থক্যটা হচ্ছে, বা আগামী যারা আর্ট ডিরেক্টর আসছেন তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে? আমি বলছি, আমি কথাটা উল্টো বলছি। আগে যে একদম বহু আগে, আমি কি বলবো 30s আগে, 29-35 হবে হবে, ওইসব বাদ দিয়ে আমি বলছি একটা সময় গেছে যখন ঝিন্দের বন্দি, মসজিদ আবদাল্লাহ, বড় ছবি হয়েছে, সব একদম বাস্তব সেট, কোনো ভুল নেই। বরং পরবর্তী ক্ষেত্রে কিছু একটা সময় আমাদের আর্ট ডিরেকশন কলকাতা ইন্ডাস্ট্রিতে খুব দুর্বল আর্ট ডিরেকশন হয়ে যেতে, সেট মারপিট করে সেট নড়ত, এইসব হয়েছে। ওই সেটগুলো কিন্তু অনেক বাস্তবতা আছে। আপনি তাকে দেখবেন, ঝিন্দের বন্দিকে দেখে বোঝা যায় ওটা রাজবাড়িটা বাড়িতে বানানো, চারুলতা দেখলে বোঝা যায় যে ওটা সাহেব বিবি গোলাম দেখলে বোঝা যায় এটা সেটটা বানানো। এরা খুব বাস্তব সেট বানাতেন, তারা সময় পেতেন। আমি বললাম না, মাঝখানে এই হঠাৎ সিরিয়াল আসার পরে সেটে খুব কাল্পনাতা করা হতো এবং সময় কম দেওয়া হতো, রং বোঝা যেত, সেট নড়ত। এখন আবার প্রযুক্তি এবং একটা পার্থক্য আছে কিছু। এখন যারা আমরা ডিরেকশন করি আর কি, আমি এখন করি না, কিন্তু আমার জুনিয়র এলাকায় সব আর্ট কলেজের ছেলেমেয়েরা এসেছে, সব আগে যেমন আর্ট কলেজের ছেলেমেয়েরা ছিল, দেখে দেখে হাতে চোখে 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 আর্ট দেখতে। এখন এই মাঝখানে একটা গ্যাপ গেছে, এখন আবার গিল্ড নিয়ম করেছে আর্ট কলেজের ছেলেরা ন্যায় হবে। এখন কিন্তু আমি তখন আর্ট কলেজের ছেলে ছিলাম, আমি আমার সমসাময়িক যারা, আমি গৌতম বোস আর রূপচাঁদ তিনজন আর্টিস্ট আমরা আর্ট কলেজের ছেলে ছিলাম। অশোক বোস আর্টিস্ট ছিলেন, দাসম্যান ছিলেন, কার্তিক বোস ওরকম টাইপের আর্ট কলেজের ছিল না। কিন্তু এরপরে যারা মাঝখানে ঢুকে গেল না, তারা সব ওর ছেলে, তার ছেলে, অমুকের ছেলে, ওর থেকে দেখে শিখেছে, যার জন্য কিন্তু এরা তিনটে বেসিক কালারই করতে পারত। হ্যাঁ, এইসব কামটির জন্য আমি একদম স্পষ্ট কথা বলি, আমার মাইন্ড। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আর্ট কলেজের ছেলেরা আসার পরে, হ্যাঁ, এখন যারা কাজ করে সব আর্ট কলেজের ছেলেই, মোটামুটি ম্যাক্সিমাম 90%, তারা কিন্তু ভালো সেট বানাচ্ছে, ভালো কাজ করছে এবং টলিউডের সেটের নাম হচ্ছে। হ্যাঁ, বম্বেতেও এখন টলিউডে যেমন প্রথমে আসতো, এখন টলিউডে বম্বেতে করতে আসছে। আপনি তো স্যার আবার আর্ট ডিরেকশনের পরে আবার চিত্রশিল্পে ফিরে এসেছেন, মোটামুটি কোন সময় থেকে আপনি আবার এখানে মনোনিবেশ করলেন এবং কেন করলেন? আমি 2007-এই ঠিক করলাম যে না, এবার আবার আমার নিজের জগতে চলে যাই। আচ্ছা, একটা কথা, আমি যখন আর্ট ডিরেকশন এলাম, মোটামুটি নাম করেছি, আমার বন্ধুরা, আমার যারা সমসাময়িক আর্ট কলেজ থেকে পাস করেছি, আমার কাছে বন্ধুরা, তখন আমি তো ছবি আঁকতাম, তো অলরেডি আমি কিন্তু তখন আর্ট ডিরেকশনে ঢোকার করছি, এদিকে ওই মাঝখানে কিন্তু একটা অ্যাওয়ার্ড পেয়ে গেছি। আচ্ছা, পেন্টিংয়ে, মানে অল ইন্ডিয়া অ্যাওয়ার্ড, মানে জাতীয় স্তরের ওই ছবিটা। হ্যাঁ, ছবিটা ওখানে রয়েছে, সারা ভারতবর্ষে 10 জনকে দিয়ে তার মধ্যে আমি আঁকছি, এইসব করছি, ভালো ছবি আঁকছি। সেই সময় আমি এখানে ঢুকে গেছি, আমার বন্ধুরা আমাকে বলছি তোর তো ডিমোশন হচ্ছে,
তুই আর্ট কলেজের স্টুডেন্ট, তুই ফিল্মে ঢুকেছিস? ঠিক। মানে আগের দিনে না আর্ট কলেজের ছেলেরা ফিল্মে আসতো না, ঠিক, যার জন্য আগের দিনে আর্ট ডিরেক্টরে কেউ পাস করা না, ঠিক, হ্যাঁ ওই কারণে। হ্যাঁ, ফিল্ম লাইনটাকে একটু অবহেলাই করতো, ঠিক, পয়সা করেও সেরকম ছিল না, মাঝখানেও নেই, এখন হালে হয়েছে, তাও সেরকম আমাদের বেঙ্গলে সেরকম পয়সা করি। সুতরাং আমি গ্রাজুয়েশনে কাজ করছি, নাম করছি, এদিকে ছবি আঁকা থেকেই যাচ্ছি, কোনো পরিশ্রমই করছি না। 2007-এ আমি সিদ্ধান্ত নিয়েছি না, আমাকে আবার তারা ফিরে আসতে হবে, সেই জগতে তো আমিই রাখবো, আমি ছবি আঁকবো, আমি শেষ কথা, সমালোচকরা হয়তো সমালোচনা করবে, ঠিক, সেটা আলাদা কথা, কিন্তু আমার কোনো মাতব্বরি করতে পারে, ঠিক ঠিক, এখানে তো মাতব্বর অনেক থাকে, পুরুষের তো প্রথম মাতব্বর, হ্যাঁ, ডিরেক্টর আছেন, আর ডিরেক্টর থাকবেন, তাকে আমি সম্মানের সঙ্গে বলছি যে ডিরেক্টর মিডিয়া, ডিরেক্টর আমাকে গাইড করবেন, তাকে আমি মাতব্বর বলছি না, তাকে আমি শ্রদ্ধা করেই বলছি, এটা ডিরেক্টর মিডিয়া, ডিরেক্টর আমাকে গাইড করবে, কেউ তো আমাকে গাইড তো নিতে হচ্ছে একদিন। আপনি পূর্ণ স্বাধীনতার কথা বলছেন। তারপরে মাঝে মধ্যে ক্যামেরাম্যানও সঙ্গে ও বাদগুলো হয়, এই যে হয়, তারপরে কি হয়, শুটিং করতে করতে আবার অনেক টেকনিশিয়ান বেশি বুঝে যায়, বেশি অভিজ্ঞতা হতে যে এইটা হলে এটা ভালো হতো, তখন মাথাটা আরও খারাপ হয় এবং নিজেকে ছোট মনে হয় যে আমি করতে গিয়েছি একটা জিনিস সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে এসেছি, কালার কি, রং কি, কালার কি, কম্পোজিশন কি, সাবজেক্ট অবজেক্ট কি, আমি জেনে এসেছি কিন্তু, ঠিক, হ্যাঁ, যেটা অনেক ডিরেক্টরই জানে না। আমি বড় করে বলছি, কথা করে বলছি, সব ডিরেক্টর কিন্তু বলছি না, সেখানে আমাকে এইসবটা তৃণমূলী একটা টেকনিশিয়ান এসে বলছি এটা না হলে ভালো হতো, তখন আমরা দোষ এখানে মানে আমি আমার দোষের কাছ থেকে আমি ছবি এটা শুরু করি, শুরু করে আমি 9-তেই কেমনটা আমি সোলে গিয়ে কাজ করছি, ফিল্মেও কাজ করছি, দেখছি হচ্ছে না, ছবি আঁকার জগৎ এমন না যে আমি এখন নিয়মিত ছবি আঁকছি, তো অন্য কাজ করতে ভালো লাগে, আমি রোজ একটা করে ছবি আঁকি, আমি রোজ ছবি নিয়ে বসি, একদিন লাগবো 2 ছবিটা কমপ্লিট, 2 দিন লাগবো, 3 দিন লাগবো, কম্পিউটারে আবার একটা ছবি নিয়ে আমি জানি ছবিটা আমি রিভিশন করতে নাও পারি, নাও হতে পারে, বিক্রি নাও হতে পারে, কিন্তু আমার আত্মতুষ্টি আছে, এই সব ভেবে তারপরে আমি পরপর আমি ছবি আঁকছি, আর ডিরেকশন করছি, একটু কমে গেছে, হ্যাঁ, তারপরে 2011-এর পরে, 11-এর পরে আমি কমিয়ে দিইনি, আমাকে কমিয়ে দেওয়া হয়েছে, আচ্ছা, বুঝতে পেরেছি। 2011টা আমি শুধু সালটা মেনশন করলাম, আর ঠিক আছে, ঠিক আছে, আর কিছু বললাম না। স্যার, এখন যে আপনি ছবি আঁকছেন, আগেকার মিডিয়ামের থেকে তো এখন মিডিয়াম অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি বরাবরই পেন্টিং করতাম, পেন্টিংয়ের পর আমি অ্যাক্রিলিক এলাম, আচ্ছা, তারপরে মাঝখানে অ্যাক্রিলিক কাজ করার পরে মিক্স মিডিয়া প্রচুর কাজ করেছি, মিক্স মিডিয়া প্রচুর কাজ করেছি, আর এখন আমি রিসেন্ট যেটা করছি চারকোলে কাজ করছি, চারকোলে একদম পেন্টিং এফেক্টে কাজ করছি আমি, যেটা আমি চেষ্টা করছি, এটাকে আমি বার করিনি এখনো, জমাচ্ছি কাজ করে, দেখাবো যে চারকোল দিয়েও পেন্টিং করা যায়, একদম পেন্টিং এফেক্ট, লাইট শেড দিয়ে, ডেট, হাফ টোন, সেকেন্ড টোন, ক্যামেরায় আছে, এইটা চেষ্টা করছি, এই আর কি। এখন তারপর আমি পরপর 10টা সোলো করি, আচ্ছা, এবং শুধু কলকাতায় নয়, মানে ভারতবর্ষের সব বড় শহরে আমার প্রদর্শন, বম্বে, দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ, এবং মধ্যপ্রদেশ, সব জায়গায়, ব্যাঙ্গালোর, সব জায়গায়। আপনি তো অনেক বর্ষিয়ান চিত্রশিল্পী, আগেও পশ্চিমবঙ্গ বা ভারতের চিত্রশিল্পের যে বাজারটা, এখনো এই বাজারটা দেখছেন, তো পেইন্টাররা ছবি এঁকে সেটা যদি বিক্রি না করতে পারে, কিছু তো অন্তত তাদের বিক্রি করতেই হবে, তাদের না হলে সংসার চলবে, সেইটার কি অবস্থার কিছু উন্নতি বা অবনতি এখন কিছু হয়েছে? এখন অবনতি হয়েছে, মাঝখানে 2000 তখন আমি ছবি আসতাম না, যখন বাজার তুঙ্গে, মানে সাইনবোর্ড লেখা ছবি আঁকলে ছবি বিক্রি হয়ে যাচ্ছে, আচ্ছা, যে সাইনবোর্ড লেগে সেই ছবি আঁকলে ছবি বিক্রি হয়ে যাচ্ছে, একটা হিরিক লেগে গেছে, বিশেষ করে এনআরআই ছবি কিনছিল, আচ্ছা, যার জন্য যে কোনো ছবি কিনে ফেলছে, প্রত্যেকে গাড়ি বাড়ি করে ফেলেছে ছবি, কেউ কেউ বিয়েও করে ফেলেছে, আচ্ছা, একের অধিক বিয়েও করে ফেলেছে, তারা খরচা করার জায়গা পাচ্ছে না, তা সে এখন সেই জায়গাটা কিন্তু নেই, আচ্ছা, শুধু কিছু নির্দিষ্ট কয়েকজন শিল্পীর ছবি বিক্রি হয়, আর হয়ই না প্রত্যেকের ছবি,
এই কিছু আপকামিং আর্টিস্ট আছে যারা না জেনে ছবি আঁকছে, হ্যাঁ, তাদের ওই 500 টাকা 300 টাকার ছবি নিয়ে ঘর সাজানোর জন্য কিনছে। কিন্তু সেই ভালো ধরনের ছবি, বোঝদার ছবি, খুশি দামের ছবি, এগুলো বিক্রি কমাচ্ছে। এখন বাজার খুব খারাপ, কারণ এনারাই হাত গুটিয়ে নিয়েছে। আচ্ছা, মেন ব্যাপারটা এনারাই হাত গুটিয়ে নিয়েছে। ছবি তো বিদেশে কদর, হ্যাঁ, আমাদের দেশে ঘর সাজানো করা তো বিক্রি হয়। মেন ছবি কিনে গ্যালারি, হ্যাঁ, সেই গ্যালারিগুলো তো স্টপ হয়ে আছে। আচ্ছা আচ্ছা। এখন স্যার ইনস্টলেশন টাইপ আর্টটা খুব দেখা যায়, বিভিন্ন গ্যালারিতে গেলে ইনস্টলেশন টাইপ আর্ট খুব দেখা যায়। মানে ঠিক সেটা সচরাচর পেন্টিং নয়, বিভিন্ন জিনিস দিয়ে একটা কোলাজ, ধরুন একটা কাপড়, তার সাথে একটা সেফটি পিন বা তার সাথে একটা জিনিস, এই যে ইনস্টলেশন যে ব্যাপারটা আর্টটা, সেটা কিন্তু এখন বিভিন্ন গ্যালারিতে গেলেই দেখা যায়। পেন্টিং সাথে সেটাও একটা সমান জায়গা করে নিয়েছে। হ্যাঁ, ভালো, এটা ভালো। কারণ কি, এটা আমি এটাকে বলি যে আমার যেমন জামা কাপড় পরি না, এই যে আমি প্যান্টের সঙ্গে পাঞ্জাবি পরে আছি, এটা কিন্তু ফিউশন, এটা নট কিন্তু পোশাক, ফর্মাল পোশাক নয়, সেই রকম আর কি। সেটা যারা শিল্পে, সেটাও যে ভালো লাগে দেখতে, সেরকম বিভিন্ন জিনিস দিয়ে একটা ভাবনা চিন্তা করে একটা ইনস্টল করছে, ভালো শিল্পবোধ আছে বলে সে করছে। মাঝে মধ্যে কিছু ফাঁকিবাজি হয়ে যায়। সবচেয়ে বড় উদাহরণ, সবচেয়ে বড় ইনস্টলেশন হচ্ছে এখন পুজোর প্যান্ডেল থিমই তো হচ্ছে সবচেয়ে বড় ইনস্টলেশন, তাই না? এই যে পুজোর থিম যে হচ্ছে, সেগুলো তো এখন ইনস্টলেশন বড় বড় শিল্পীরা করছেন, থিম মেকাররা করছেন, ভালো ভালো লাগে দেখতে। উঠতি যারা স্যার পেইন্টার বা শিখছে পেইন্টিং, তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে? আমার একটাই মেসেজ আমি কি মেসেজ বলি, সামান্য মানুষ, তবুও বলবো যে নিয়মিত শিল্প চর্চা করতে। তার মানে হচ্ছে, আমি এটাই বলি, এটা খুব দুঃখের সঙ্গে বলছি, আমাদের যখন আমরা কলেজে পড়েছি, আমরা ক্লাস যেদিন থাকতো ক্লাস থাকতো, তারপরে আমাদের যখন ছুটি থাকতো, গরমের ছুটি, পুজোর ছুটি, এমনি ছুটি, বা আমরা আউটডোর করতাম, আমরা প্ল্যাটফর্ম স্কেচ করতাম, শিয়ালদা, হাওড়া, হ্যাঁ, যে কোনো জায়গায় বসে স্কেচ করতাম, আস্তাবল প্র্যাকটিস করতাম, ল্যান্ডস্কেপ প্র্যাকটিস করতাম, দল বেঁধে যেতাম। এখন কিন্তু সেইটার প্রকোপটা কম। আর কলেজ স্টুডেন্টরা এখন কম্পিউটার নির্ভরশীল হয়ে গেছে। কম্পিউটার নির্ভরশীল হয়ে গেছে, এটা কিন্তু খুব ক্ষতিকারক। কারণ কি, আমাদের ছবির প্রথম ভাষাই হচ্ছে চিত্রশিল্পের নেচার ইজ দ্য বেস্ট টিচার, তাই তো? নেচারকে যদি ভালো করে স্টাডি না করি, যেটা বাস্তব, যেটা আমি দেখতে পাচ্ছি, আমি একটা ফুলদানি দেখতে পাচ্ছি, আমি একটা ফুলদানির ছবি দেখে আঁকলে এই ডাইমেনশন আমি দেখবো, কিন্তু আমি ওয়ান ডাইমেনশনে দেখবো ছবিটা। আর আমি যখন অরিজিনাল ফুলদানি দেখে আঁকি, তার অরিজিনাল ডাইমেনশনটা আমি দেখবো, তাই না? তো সেটা যদি আমি অরিজিনালটা দেখে আঁকি, তার আমার ডাইমেনশন সেন্সটা কিন্তু বেশি হবে। আর ছবি দেখে আঁকলে কিন্তু ছবির মতনই হবে। আমি জানি না কোথেকে লাইটটা এসছে, তাই না? লাইটটা করে সোর্সটা অ্যাকচুয়ালি কোথায়, কীভাবে সেটাকে ভেঙেছে লাইটটা, ডাইমেনশনটা কেন এরকম হলো, আমি তো বাস্তবে দেখতে পাচ্ছি না। তেমনি একটা মানুষের ছবি দেখে যদি আমি ছবি আঁকি, আমি তো তার ছবির মডেলটা বুঝতে পারছি না। এই জায়গাটা সামনেটাও দুটো চাপা, নাকটা আগে আছে, এই তো আমি একটা ওয়ান ডাইমেনশন পেপারে আমি দেখতে পাচ্ছি, সেটা দেখে দেখে আমি আঁকছি, কপি করছি। সুতরাং সেটাই তো কম্পিউটার তো একই ব্যাপার। সুতরাং এই যে প্র্যাকটিসটা আমি আর্টিস্ট বা ছাত্রদের আমি বলবো, এই প্র্যাকটিসটা কম্পিউটার দেখে ছবি আঁকা, তার থেকে নিয়ে করা। পরবর্তী ক্ষেত্রে যখন ছবি আঁকবে, ভাবনা চিন্তা কিছু নিলে করে পরে ঠিক আছে, কিন্তু তোমাকে আগে গড়তে হবে, তারপরে তুমি ভাঙো, গড়ো, তারপরে ভাঙো। আর তুমি অরিজিনাল জিনিস চর্চা করো এবং নিয়মিত চর্চা করো, বারবার চর্চা করো। তুমি এখন তো ছবি আঁকার অনেক দিক আছে, অনেক চাকরি বাজারও খুলে গেছে, অনেক কিছু আছে। আগে তো প্রবাদই ছিল যে যারা ছবি আঁকে তারা না খেয়ে নয়, এখন সেটা নেই, এখন সেটা নেই। সুতরাং আমি এটাই বার্তা দেবো যে নিয়মিত চর্চা করো এবং নিজের বোধ দিয়ে চর্চা করো এবং ঠিকঠাকভাবে চর্চা করো। আর্ট কলেজে যে আমাকে একদিন সেদিন একটা ইন্টারভিউ দেখছিলাম, এখন আর্ট কলেজে পড়াটা ইচ্ছা করে খেপানোর জন্যই করেছিল, ইন্টারভিউ একটা চ্যানেলে দেখছিলাম। এখন আর্ট কলেজে পড়াটা হচ্ছে
না পড়লেও এখন 8টা থেকে আসলে পড়ে এখন ব্যাকওয়ার্ড হয়ে যাচ্ছে। আচ্ছা, একদম বাজে কথা, একদম ভুল কথা, আচ্ছা, একদম ভুল কথা। ওই বেসিক শিক্ষাটা ওইখান থেকে নিতেই হবে, নিতেই হবে। হ্যাঁ, আমি যদি না জানি যে আমার কোথায় দাঁড়িয়ে আছে, তার বেসটা কি, তাহলে আমি কি করে আর্টিস্ট হব, তাই না? তো স্যার পেন্টিংয়ের জগতে আপনি নিজে পেন্টিং করেছেন অনেক, যথেষ্ট পশ্চিমবঙ্গে আপনার নাম আছে। ভারতবর্ষ, বাংলা বা ওয়ার্ল্ডে কার পেন্টিং আপনার খুব ভালো লাগে? আমি প্রথমেই বলবো, আমাকে একজন ভারতবর্ষের একজন শিল্পী নামায়িত করেছে, হচ্ছে রামচন্দ্র ঘোষ। উনি স্কাল্পটর, অ্যাকচুয়ালি উনি শিল্পী। সেখানে উনি পেন্টিংও করেছেন, প্রচুর জল রং করেছেন, স্কেচ করেছেন। সেগুলো একদম স্বতঃস্ফূর্ত কাজ, এর মধ্যে কোনো ভূমিকা নেই, নকলের ছাপ নেই। এবং মূর্তিগুলো যে গড়েছে মানে অসাধারণ, অসাধারণ, মানে ভাবা যায় না। সুতরাং উনি হচ্ছে আমার কাছে একজন নমস্য ব্যক্তি, আমি কিঙ্কর রয়েছি। পরবর্তী ক্ষেত্রে এদিকে আরও আছে, আমি গণেশ কালীর নাম বলবো, আচ্ছা, ভিকারি ভট্টাচার্যের নাম অবশ্যই বলবো। সে লোকে বলে রিয়েলিস্টিক পেন্টার, হলেও রিয়েলিস্টিক পেন্টার হতে আমাদের পেন্টিং তো ভাবনা চিন্তা আছে। আর এই রিয়েলিস্টিক পেন্টিং করা তো চারটেখানি কথা নেই, অনেকে তো না জেনে ভাঙে। হ্যাঁ, আবার জেনে ভাঙে কেউ, বা না জেনে ভাঙে, ভাবি আমি ভাঙতে পেরেছি। আগে করে দেখাও ভাই, আগে করে দেখাও, ভিকারি ভট্টাচার্য করে দেখিয়েছি। আচ্ছা, আচ্ছা। আর বিদেশিদের বলো, আমার তো সবসময় পিকাসো, পিকাসো। কারণ কি ওই যে কিউবিজম, ওই যে একটা ধারাবাহিকতা চলছিল দেশাইজ কাজকে নিয়ে, একটা ওল্ড মাস্টার পেন্টিং, একদম আঙুলটা আঙুলের মতন একদম, আর কিছু হবে না। ওই ওনাকে নিয়ে যাচ্ছে পরিযুক্ত করে, দাঁড় করাচ্ছে, শোয়াচ্ছি, লাস্ট সাপার, এই চলছে। সেখান থেকে উনি ভাঙলেন। হ্যাঁ, আর সুতরাং ওইটা তো মানতেই হবে। আর সুতরাং এটা তো পিকাসোকে তো সাধুবাদ জানাতেই হবে। আরও আছে, মদগুলো আছে, তারপরে ভ্যান গগ তো আছে। ভ্যান গগ বেঁচে থাকতে উনি স্বীকৃতি পায়নি ঠিকই, এবং উনি আমি শুনেছি, একটা জায়গায় পড়েওছি, যে উনি ওই চুরুটার কেক খেয়ে জীবন কাটাতেন। কেক খেয়ে জীবন কাটাতেন, অ্যাসাইলামে ছিলেন। হ্যাঁ, অ্যাসাইলামে ছিলেন, ছবিগুলো আঁকতেন। সুতরাং ওনার এইসব শিল্পীরা তো নমস্য। এরকম অনেক আছে, শিল্পীদের তো অনেক পাগলামি আছে, পাগলামি বলবো না, এটা ওদের লোক ভুল কথা বলে। সে কাজ করতে করতে কেঁপে যায় না, তার ভাবনা নিয়ে সে তখন বুধ হয়ে যায়। সে যতক্ষণ না সেটাকে উপস্থাপন করতে পারে। আমি আজকেই দেখছিলাম যে আমার একটা ছবি ধরেছি আমি, ওইটা যতক্ষণ ওটাকে ঠিক হচ্ছে, আমাকে খেতে লাগছে, আমি ফাঁক দিয়ে বেরিয়ে আসছে, এসে না ওটাকে ঠিক করে নিই। হ্যাঁ, ঠিক মনে করতে হচ্ছে না জায়গাটা, ঠিক না হওয়া পর্যন্ত যেন কিছু ভালো লাগছে না, ঠিক হবে তারপর পরের কাজটা করবো। এইরকম সৃষ্টিতে ডুবে থাকে না। হ্যাঁ, আপনার তো দীর্ঘ জীবন, অনেক কিছু দেখেছেন ছোটবেলা থেকে এই বয়স অবধি। তো আপনার জীবনের কোনো বিশেষ মুহূর্ত স্মরণীয় আপনার মনে পড়ে বা মনে রাখার মতো একদম, সেটা আপনি ভুলতে পারেন না? সবচেয়ে স্মরণীয় মুহূর্ত তো মানুষের যখন সে একজন, কি বলবো, একজন জীবন্ত মানুষ সৃষ্টি করে। হ্যাঁ, আমার কন্যা সন্তান যখন জন্মায়, হ্যাঁ, আমি যেদিন জন্মায় সেদিন আমি ছিলাম নার্সিংহোমে সারা রাত। যখন ও জন্মালো, যখন আমার জন্মের পর আমাকে যখন নিয়ে আসলো, দেখালো, যে তখন আমি ভাবলাম যে যাক, আমি তো অনেক কিছু করেছি, তখন আমি ছবি আঁকি, একটা জীবন্ত মানুষ সৃষ্টি করতে পেরেছি। হ্যাঁ, এটা আমার সবচেয়ে বড় আনন্দ। হ্যাঁ, প্রচুর আনন্দ থাকে, সেগুলো মিলেমিশে থাকে, কিন্তু এই আনন্দ কিন্তু ভাগ করে নেওয়া যায়। এবার আমরা শুরু করছি আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড। স্যারকে কয়েকটা প্রশ্ন করব। স্যার, উত্তম না সৌমিত্র? সৌমিত্র। ফিল্ম অ্যাপ্রিসিয়েশন না ফিল্ম স্টাডিজ? ফিল্ম স্টাডি। ভেজ না নন ভেজ? নন ভেজ। রবীন্দ্রনাথ না বিভূতিভূষণ? রবীন্দ্রনাথ। রামকিঙ্কর বেজ না মকবুল ফিদা হোসেন? রামকিঙ্কর বেজ। সত্যজিৎ রায় না মৃণাল সেন? সত্যজিৎ রায়।
আচ্ছা, স্যার যে প্রশ্নের উত্তরগুলো দিলেন সেই নিয়ে স্যারকে দুটো কথা জিজ্ঞেস করি। স্যারের প্রথম প্রশ্ন ছিল উত্তম না সৌমিত্র, স্যার বলেছেন সৌমিত্র। এটার ব্যাপারে কিছু বলুন স্যার। আর সৌমিত্র কেন বলছি, উত্তম সে মহানায়ক, সে সর্বজন গ্রাহ্য, কিন্তু সৌমিত্র একজন কমপ্লিট অভিনেতা। কারণ বলছি, যেখানে যেটুকু বলার দরকার সেটাই বলে। উত্তম, আমার দৃষ্টতা নেবেন না দর্শকগণ, উত্তম কোথাও কোথাও ওভার অ্যাক্টিং করেছে, এটা সৌমিত্র করে। ওই জন্য সৌমিত্র আমার কাছে শ্রেষ্ঠ। পরের প্রশ্ন ছিল ফিল্ম অ্যাপ্রিসিয়েশন না ফিল্ম স্টাডিজ, স্যার উত্তর দিয়েছেন ফিল্ম স্টাডিজ। ফিল্ম অ্যাপ্রিসিয়েশন স্বল্প দিনের একটু ব্যাপার, তার মধ্যে পুরোটাকে কাভার করা খুব মুশকিল। হ্যাঁ, আর ফিল্ম স্টাডি মানে স্টাডি, তাকে রীতিমতো পড়াশোনা করতে হবে, সেই জন্য সেটাকে ফিল্মটাকে স্টাডি করে জানতে হবে, সেই জন্য ফিল্ম স্টাডি। পরের প্রশ্ন ছিল ভেজ না নন ভেজ, স্যার উত্তর দিয়েছেন নন ভেজ। হ্যাঁ, নন ভেজ বলার এই জন্যই কারণ নন ভেজের মধ্যে প্রচুর বৈচিত্র্য আছে, ভেজেও আছে, আর আমি একটু ভোজন রসিক, আমি খেতে ভালোবাসি, এই জন্য আমার কাছে নন ভেজটা এখন প্রিয়। আচ্ছা, পরের প্রশ্ন ছিল রবীন্দ্রনাথ না বিভূতিভূষণ, স্যার বলেছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ তো এক কথায় রবীন্দ্রনাথ বলতেই হবে, কারণ সে তার ভান্ডার এত অপরন্ত। বিভূতিভূষণ একটা জায়গায় ঠিক আছে, কাউকে আমি ছোটো করছি না, রবীন্দ্রনাথ যেখানে হাত দেবো সেখানে রবীন্দ্রনাথ, ওনাকে বাদ দিয়ে চলা খুব মুশকিল। হ্যাঁ, সেই রবীন্দ্রনাথ, বাঙালির মননের রবীন্দ্রনাথ। আচ্ছা, এরপরে ছিল রামকিঙ্কর বেজ না মকবুল ফিদা হোসেন, স্যার বলেছেন রামকিঙ্কর বেজ। রামকিঙ্কর বেশ তো কী বলবো, মাটির থেকে উঠে আসা একজন শিল্পী, যার নিজস্ব ঢঙে তার সব কিছু করেছে, সে শিল্পী হয়েই জন্মেছে। মকবুল ফিদা হোসেনও বড় শিল্পী, কিন্তু একটা কোথাও যেন একটু এগিয়ে রয়েছে রামকিঙ্কর। রামকিঙ্কর বিশ্বজোড়া তার নাম। শেষ প্রশ্ন ছিল সত্যজিৎ রায় না মৃণাল সেন, স্যার বলেছেন সত্যজিৎ রায়। সত্যজিৎ একজন কমপ্লিট ডিরেক্টর, মৃণাল সেনও ভালো ডিরেক্টর, তবে সত্যজিৎ রায়ের উপরে। নমস্কার স্যার, আমাদের আজকের আড্ডা খুব ভালো হলো। এরপরে আমরা অন্য একজন অতিথিকে নিয়ে পরের পর্বে আপনাদের কাছে আসবো। আমি একটা কবিতা লিখেছিলাম, মাছ ভাতের বাঙালি আমি, বেঁচে আছি তোমার অমৃত সুধা পান করে।